খবর শুনছেন দিনাজপুর সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। উৎসবের আগেই বাজারে চরম চিনির আকাল, মিলছে না ইচ্ছে মতো, কড়া সীমা বাঁধল ব্লিঙ্কিট সুইগি। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে বড় মাস্টার প্ল্যান, নয়া নির্দেশে রাজ্য পঞ্চায়েত দপ্তরের বড় পদক্ষেপ। বাছাই করা ক্রিকেটারকে উপেক্ষা, প্রশ্ন করায় দুর্ব্যবহার, সিএবি বৈঠকে ঝড়, কি বললেন অভিযুক্ত। বাড়ির ফেলে দেওয়া সামগ্রী থেকে তৈরি হয় রাখি, 2 দশক ধরে বিশেষভাবে উৎসব উদযাপন করে পোদ্দার পরিবার। ভিন রাজ্য ছেড়ে বাংলায় ফিরে আসুন, এলএনটির বিশাল ক্যাম্পাস উদ্বোধনে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কৈলাস যাত্রায় ভয়াবহ হড়পা বান, নেপালে আটকে শতাধিক ভারতীয় পর্যটক, পাশে দাঁড়ালো ভারত। প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধন, গাছে রাখি বেঁধে বার্তা পড়ুয়াদের। কত হলো আজকের সোনার দর, দেখুন এক নজরে। স্কুল ইউনিফর্মে হিজাব নিষিদ্ধ, হাইকোর্টের রায়ে তোলপাড়। বঙ্গোপসাগরে নিম্নচাপ, বাড়বে ঝড় বৃষ্টি, উত্তর থেকে দক্ষিণ, সপ্তাহান্তে দুর্যোগের সতর্কতা জারি। টেনশন ফ্লারেস অ্যাট অভিষেক অফিস, বোর্ড খোলাকে কেন্দ্র করে উত্তেজনা অভিষেকের অফিসে। 5800 মানুষের কর্মসংস্থান হবে, বাংলার যুবদের ঘরের ফেরার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বার্ষিক 40,000 টাকা ও 33% সংরক্ষণ। উত্তরপ্রদেশ নির্বাচনে নারীদের মন জয় করতে কোন মাস্টার স্ট্রোক দিলেন অখিলেশ। নেপালের প্রলয়ঙ্করী বিপর্যয়ে কি বড় বিপদ ঘটেছে বাঙালিদের, অবশেষে এলো সবথেকে বড় স্বস্তির খবর। পুরো ভোটে বড় চমক দিতে ময়দানে বিজেপি, কলকাতার কুর্সি দখল নিয়ে কি বললেন সুকান্ত মজুমদার। আসল তৃণমূল আসলে কে, পাহাড়ি রাজ্য থেকে এলো চাঞ্চল্যকর দাবি। নেপালে গিয়ে আটকে মুকুল রায়ের পুত্রবধূ, যোগাযোগ করা যাচ্ছে না, বললেন শুভ্রাংশু। অষ্টম বেতন কমিশন স্যালারি ফর্মুলা, বেসিক পে, এইচআরএ, টিএ, ডিএ, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতা কত বাড়তে পারে, রইল সম্পূর্ণ হিসাব। 15 দিন আগেই গিয়েছিলেন নেপালে পাথরের কাজে, নিখোঁজ ডেবরার 2 যুবক, কি হবে উৎকণ্ঠায় পরিবার। আগামীকাল থেকে বাড়বে দুর্যোগ, অগস্টের শেষে হলুদ সতর্কতা গোটা পশ্চিমবঙ্গে। দেখে নিন আবহাওয়ার আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। আসন্ন উৎসবের মরশুমের ঠিক আগে চড়চড়িয়ে বাড়ছে চিনির দাম। শুধু চড়া মূল্যবৃদ্ধি নয়, সাধারণ ক্রেতাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে এবার চিনি কেনার পরিমাণের ওপরও কঠোর বিধিনিষেধ আরোপ করা শুরু হয়েছে। বাজারে সরবরাহের ঘাটতি ও দামের লাগাম টানতে এবার সরাসরি কড়াকড়ি শুরু করলো দেশের প্রথম সারির কুইক কমার্স প্ল্যাটফর্মগুলি। কুইক কমার্স অ্যাপে চিনির কোটা গ্রাহকদের চাহিদা মতো ইচ্ছে মতো চিনি পাওয়ার দিন বুঝি ফুরোলো। ব্লিঙ্কিট, সুইগি, ইনস্টাস্মার্ট এবং জেপটো এর মতো জনপ্রিয় কুইক কমার্স প্ল্যাটফর্মগুলি সিদ্ধান্ত নিয়েছে যে এখন থেকে গ্রাহকরা চাইলেই আর যত খুশি তত পরিমাণ চিনি কিনতে পারবেন না। প্রত্যেকের জন্য ক্রয়ের সর্বোচ্চ সীমা বা কোটা বেঁধে দেওয়া হয়েছে। সংস্থাগুলির দেওয়া তথ্য অনুযায়ী সুইগি, ইনস্টাস্মার্ট এই প্ল্যাটফর্মে এখন থেকে একজন গ্রাহক একেবারে মাত্র 1 কেজি চিনির অর্ডার দিতে পারবেন। ব্লিঙ্কিট থেকে দিল্লি এবং সংলগ্ন জাতীয় রাজধানী অঞ্চলের গ্রাহকদের জন্য একেবারে সর্বোচ্চ 5 কেজি পর্যন্ত চিনি সরবরাহ করা হচ্ছে। অ্যাপের স্ক্রিনে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে, এই পণ্য আমাদের কাছে সীমিত পরিমাণে রয়েছে। সরকারের পূর্ব পদক্ষেপ ও বর্তমান পরিস্থিতি, এর আগে থেকেই বাজারের কালোবাজারি রুখতে এবং মজুতদারিদের লাগাম টানতে বড় ব্যবসায়ীদের জন্য চিনি কেনার নির্দিষ্ট সীমা বা স্টক লিমিট বেঁধে দিয়েছিল কেন্দ্র সরকার। তবে পাইকারি বাজারের পর এবার সাধারণ মানুষের খুচরা কেনাকাটার ক্ষেত্রেও সেই কড়াকড়ির প্রভাব পড়তে শুরু করলো। বিশেষজ্ঞরা মনে করছেন উৎসবের মুখে চিনির এই যোগানের ঘাটতি এবং কুইক কমার্স অ্যাপগুলির কড়া বিধিনিষেধ সাধারণ মানুষের পকেটে ও দৈনন্দিন রান্নার খরচে আরও বড় চাপ সৃষ্টি করতে পারে। রাজ্যের পরিযায়ী শ্রমিকদের গ্রামে ফিরিয়ে স্থায়ী কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে নতুন উদ্যোগ নিল পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। যেসব চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারের এখনও গ্রামীণ রোজগার গ্যারান্টি কার্ড হয়নি, তাদের দ্রুত এই কার্ড দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
লক্ষ্য সংশ্লিষ্ট পরিবারগুলিকে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের আওতায় এনে জীবিকার সুরক্ষা বাড়ানো। গত 25শে আগস্ট জেলাশাসক এবং জেলা প্রোগ্রাম কোঅর্ডিনেটরদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট বলা হয়েছে, পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা ধরে ধরে যাচাই করতে হবে। কারা ইতিমধ্যেই রোজগার গ্যারান্টি কার্ড পেয়েছেন এবং কারা এখনও পাননি, তাদের কার্ড এখনও তৈরি হয়নি, তাদের দ্রুত কার্ড দেওয়ার ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে চিহ্নিত পরিযায়ী শ্রমিক পরিবারগুলির 100%কে এই ব্যবস্থার আওতায় আনার লক্ষ্য বেঁধে দিয়েছে দপ্তর। নির্দেশিকা অনুযায়ী গ্রামীণ পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা অধ্যক্ষ শ্রমের কাজে আগ্রহী হলে বছরে 125 দিনে মজুরি ভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবেন। সরকারের লক্ষ্য গ্রামে এই কাজের সুযোগ বাড়িয়ে জীবিকা আরও সুরক্ষিত করা এবং কর্মসংস্থানের খোঁজে ভিন রাজ্যে চলে যাওয়ার প্রবণতা কমানো। শুধু কার্ড বিলি করলেই দায়িত্ব শেষ হবে না বলেও জেলাগুলিকে জানানো হয়েছে। যারা ইতিমধ্যেই কার্ড পেয়েছেন তাদের তথ্য যাচাই করতে হবে। যোগ্য প্রাপ্তবয়স্ক সদস্যরা কাজ চাইলে সেই চাহিদা নথিভুক্ত করে সংশ্লিষ্ট নিয়ম মেনে তাদের কাজে যুক্ত করার ব্যবস্থা করতে হবে। দপ্তর সূত্রে খবর, পরিযায়ী শ্রমিক পরিবারের তালিকা নিয়ে জেলা প্রশাসনকে দ্রুত কাজ শুরু করতে বলা হয়েছে। কোথাও যাতে কোনো যোগ্য পরিবার বাদ না পড়ে সেদিকেও নজর দিতে হবে। সব মিলিয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য গ্রামেই বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করাকে অগ্রাধিকার দিচ্ছে রাজ্য। 125 দিনের কাজ এবং শতভাগ রোজগার গ্যারান্টি কার্ডের কভারেজের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি শ্রমিকদের ভিন রাজ্যমুখী হওয়ার প্রবণতা কমানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। তারা দুজনই সিএবি পরিবারের অংশ। একজন সিএবি অ্যাপেক্স কাউন্সিলের সদস্য, অন্যজন সিএবি স্কাউট। এক ক্রিকেটারকে ট্রায়ালে ডেকেও উপেক্ষা করা এবং প্রশ্ন করায় দুর্ব্যবহারের শিকার হওয়ায় একজনের বিরুদ্ধে সরব হলেন অন্যজন। সব মিলিয়ে সরগরম বাংলার ক্রিকেটের ময়দান। ঘটনার সূত্রপাত সিএবি আয়োজিত একটি ট্রায়াল ঘিরে বিভিন্ন জেলা থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার জন্য 3 জনকে স্কাউট হিসাবে দায়িত্ব দিয়েছে সিএবি। ইন্দুভূষণ রায়, শরদিন্দু মুখোপাধ্যায় এবং আব্দুল মোনায়েম। অভিযোগ, স্কাউটরা দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থেকে এক উঠতি বাহাতি স্পিনারকে বেছে আনেন, কিন্তু কলকাতায় ট্রায়ালে অজয় সরকার নামের এই ক্রিকেটারকে বল করার ঠিকমতো সুযোগই দেওয়া হয়নি, বাতিল করে দেওয়া হয়। কাঠগড়ায় তোলা হচ্ছে সিএবির স্কাউট আব্দুল মোনায়েমকে। কেন এই ক্রিকেটারকে ট্রায়ালে পর্যাপ্ত সুযোগ না দিয়ে বাতিল করা হলো? প্রশ্ন করায় তিনি দুর্ব্যবহার করেছেন বলে বোমা ফাটিয়েছে সিএবি অ্যাপেক্স কাউন্সিলের সদস্য গৌতম গোস্বামী। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে এ নিয়ে তিনি ক্ষোভ উগরে দিয়ে বলেন, এবিপি লাইভ বাংলাকে গৌতম বললেন, ওই ক্রিকেটারকে তো আমরা কেউ পাঠাইনি, স্কাউটরাই বেছে ট্রায়ালের জন্য কলকাতায় এনেছিলেন, অথচ নেটে তাকে পর্যাপ্ত বলাই করানো হয়নি, ছেটে ফেলা হয়। সেটা নিয়ে প্রশ্ন করায় সিএবির স্কাউট আব্দুল মোনায়েম আমার সঙ্গে দুর্ব্যবহার করেন। আমি বৈঠকে সেটাই বলেছি। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও অন্য সদস্যরা গোটা ঘটনা শুনে নিন্দে করেছেন। বৈঠকের মিনিটসে বিষয়টি অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছি। আমরা প্রত্যেকেই আত্মসম্মান নিয়ে চলি, এমন আচরণ কারোরই প্রাপ্য নয়। এখানেই শেষ নয়, আব্দুলের স্কাউট হওয়ার মাপকাঠি নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। গৌতম বলছেন, স্কাউট হিসেবে বাকি যে 2 জন রয়েছেন তারা বাংলার হয়ে সিনিয়র পর্যায়ে প্রচুর খেলেছেন, দারুণ পারফর্ম করেছেন। আব্দুল মোনায়েম তো সিনিয়র দলে খেলেননি, উনি কী করে স্কাউট হন? গৌতম যোগ করলেন, স্কাউট হওয়ার পাশাপাশি কলকাতা ক্লাব ক্রিকেট নামের একটি ফেসবুক পেজ চালান আব্দুল। সেখানে বাংলার ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন খবর, নির্বাচিত দল, কে কোচ হচ্ছেন, এসব খবর সিএবি জানানোর আগে ওই ফেসবুক পেজে প্রকাশ করে দেন আব্দুল। বৈঠকে সেটা নিয়েও প্রশ্ন করেছি, তাহলে সিএবির মিডিয়া সেল রেখে কী লাভ? অভিযোগ নিয়ে যোগাযোগ করা হয়েছিল আব্দুল মোনায়েমের সঙ্গে। এবিপি লাইভ বাংলাকে তিনি বললেন, বিজয় মার্চেন্ট ট্রফি অনূর্ধ্ব-16 টুর্নামেন্ট, সেখানে ওই স্পিনারের বয়স 13 বছরেরও কম ছিল। তাছাড়া বালুরঘাটে আমি স্কাউটিং করতে যাইনি, বয়সের জন্যই ওই স্পিনারকে বাদ দেওয়া হয়েছিল। আমি একা নই, অনূর্ধ্ব-16 কোচ অনুষ্টুপ মজুমদার, জুনিয়র নির্বাচক কমিটির প্রধান সৌমিত্র মজুমদাররাও মাস 2 আগের এই ট্রায়ালে ছিলেন। সকলের সম্মিলিত সিদ্ধান্ত ছিল, যোগ করলেন। আর ফেসবুক পেজে যা দেওয়া হয় সিএবির নোটিশ বোর্ড থেকে। তবে আমি বাকি অ্যাডমিনদের বলে দিয়েছি, এবার থেকে সিএবি ফেসবুকে পোস্ট করার পর যেন কেসিসি পেজে তা দেওয়া হয়।
আর সিএবি বিরোধী কিছু পোস্ট করা হবে না বলে সিদ্ধান্ত আগেই নিয়েছিলাম। আব্দুল আরও বললেন, আমি বাংলার হয়ে সিনিয়র পর্যায়ে না খেললেও অনূর্ধ্ব-19 ক্রিকেট খেলেছি, দীর্ঘদিন ক্লাব ক্রিকেট খেলেছি, কোচ হিসেবে ভবানীপুর ক্লাবের হয়ে পরপর 3বার লিগ চ্যাম্পিয়ন হয়েছি, মোহনবাগানের মতো দলের কোচ ছিলাম, বাঙালি ছেলেদের সুযোগ দিয়েছি, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হলে ইস্তফা দিতেও রাজি আছি। কাল রাখি পূর্ণিমা, ভাই বোনের হাতে রাখি বেঁধে তাদের দীর্ঘায়ু সুরক্ষা কামনা করার দিন। দীর্ঘ 2 দশক ধরে এই রাখি পূর্ণিমা বিশেষভাবে উদযাপন করে পোদ্দার পরিবার। চমকটা রাখি তৈরির ক্ষেত্রে, অন্য কিছু নয়, বরং ধারাবাহিকতা মেনে বছরভর বাড়ির ফেলে দেওয়ার সামগ্রী এক জায়গায় জড়ো করে তা দিয়ে রাখি তৈরি করে চলেছেন বাঁকুড়া শহরের কুচকুচিয়ার পোদ্দার পরিবার। তবে এ রাখি তৈরির কিন্তু কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে একেবারেই নয়, বরং এটি কার্যত প্রথায় পরিণত হয়েছে, যে প্রথা শুরু করেছিলেন দেউকিনন্দন পোদ্দার। দীর্ঘ ধারাবাহিকতা মেনে প্রয়াত বাবা দেউকিনন্দন পোদ্দারের দেখানো পথে বাড়িতে তৈরি করা রাখি পোদ্দারের পরিবারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। বাড়ির ফেলে দেওয়া নারকেলের ছোবড়া, পেনের রিফিল, ওষুধের স্টিক, স্ট্র, ভাঙা ক্লিপ ইত্যাদি দিয়ে প্রতি বছরই তৈরি করা হয় রাখি। শুধু তাই নয়, এই রাখিতে বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বার্তা দেন পোদ্দার পরিবার। এবার রাখির মাধ্যমে পরিবেশ বাঁচানোর বার্তা দিয়ে গাছ লাগানোর আর্জি জানিয়ে গাছকে রক্ষা করার বার্তা দেওয়া হচ্ছে তাদের তরফে। আজ থেকে প্রায় 20 বছর আগে প্রয়াত দেউকিনন্দন পোদ্দার 300টি রাখি তৈরি করে অনুশীলন সমিতির মাধ্যমে ভ্রাতৃত্ব বন্ধনকে সুদৃঢ় করেন। তার দেখানো সেই পথেই এখনও তার পরিবার প্রায় 4000 রাখি তৈরি করে চলেছে প্রতি বছর। এই অভিনব উদ্যোগ এবং ভিন্ন চিন্তাভাবনা স্বাভাবিকভাবেই সকলের প্রশংসা ও কুর্নিশ কুড়িয়ে নিচ্ছে। নিউটাউনের সিলিকন ভ্যালি হাবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় তথ্য প্রযুক্তি সংস্থা লারসেন অ্যান্ড ট্রুবো নতুন এবং সর্বাধুনিক ক্যাম্পাস আনন্দ নিকেতনের উদ্বোধনী অনুষ্ঠান এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল। এদিনের এই মেগা ইভেন্টে উপস্থিত থেকে রাজ্যের শিল্পোন্নয়ন এবং কর্মসংস্থানের প্রশ্নে এক জোরালো বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। অতীতের বাম আমলের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, তৎকালীন সরকারের আমলে উপযুক্ত শিল্প কাঠামো এবং সুযোগের অভাবে বাংলার মেধাবী তরুণ তরুণীরা ভিন রাজ্যে পাড়ি দিতে বাধ্য হয়েছিল। তবে বর্তমান সরকারের শিল্প বান্ধব নীতি এবং দ্রুত প্রশাসনিক পদক্ষেপের ফলে আজ লারসেন অ্যান্ড টুব্রোর মতো বিশ্বমানের বহুজাতিক সংস্থারা বাংলায় বড় অঙ্কের বিনিয়োগ করতে এগিয়ে এসছে। এদিনের অনুষ্ঠানে সবচেয়ে বড় আকর্ষণ ছিল মুখ্যমন্ত্রী কর্তৃক মঞ্চ থেকে তাৎক্ষণিক জমি বরাদ্দের ঘোষণা। L&T সংস্থার ম্যানেজিং ডিরেক্টরের করা আবেদনের মাত্র 2 মাসের মধ্যেই নতুন ডেটা সেন্টারের জন্য আরও 10 একর জমি মঞ্জুর করার কথা প্রকাশ্যে ঘোষণা করেন তিনি। প্রশাসনিক লাল ফিতের ফাঁস ও দীর্ঘসূত্রিতা কাটিয়ে এমন দ্রুত ও সাহসী সিদ্ধান্ত রাজ্যের শিল্পায়নের ইতিহাসে এক মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি লারসেন অ্যান্ড টুব্রো সংস্থার নামের একটি চমৎকার ও অর্থপূর্ণ ব্যাখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, সংস্থার নামের এল অক্ষরটি দিয়ে বোঝায় লোক কল্যাণ এবং টি অক্ষরটি দিয়ে বোঝায় ট্রান্সফরমেশন অফ ওয়েস্ট বেঙ্গল বা বাংলার প্রকৃত রূপান্তর। বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে কিংবা নাগপুরের মতো ভিন রাজ্যের প্রযুক্তি শহরগুলিতে কর্মরত বাঙালি তরুণ প্রজন্মকে ঘরের টানে রাজ্যে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি স্পষ্ট ভাষায় জানান যে এখন বাংলার কাজের কোনো অভাব নেই এবং এখনকার মেধার পূর্ণ সম্মান ও মূল্যায়ন করা হবে। নিউটাউনের সিলিকন ভ্যালিতে পড়ে ওঠা L&Tর এই নবনির্মিত ক্যাম্পাসটি রাজ্যের তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অন্যতম বিশাল ও গুরুত্বপূর্ণ বিনিয়োগ। প্রথম পর্যায়ে নির্মিত 2টি অত্যাধুনিক টাওয়ারের উদ্বোধন করা হয়, যা প্রায় 8 লক্ষ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত। এই সুবিশাল ক্যাম্পাসে একসঙ্গে প্রায় 5800 জন দক্ষ তথ্য প্রযুক্তি কর্মী কাজ করার সুযোগ পাবেন। বিশ্বব্যাপী ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিস, এনার্জি এবং ডিজিটাল ম্যানুফ্যাকচারিংয়ের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি পরিষেবা দেবে কলকাতার এই নতুন হাব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল ইঞ্জিনিয়ারের মতো ভবিষ্যতের প্রযুক্তির কাজে এটি একটি শক্তিশালী গ্লোবাল সেন্টারে পরিণত হতে চলেছে। সংস্থার চেয়ারম্যান SN সুব্রহ্মণ্য অনুষ্ঠানে উপস্থিত থেকে জানান যে আগামী দিনে এখানে আরও 4টি নতুন টাওয়ার নির্মাণের
সুদূর প্রসারী পরিকল্পনা রয়েছে। পুরো প্রকল্পটি পরিবেশ বান্ধব গ্রিন বিল্ডিংয়ের ধারণার ওপর ভিত্তি করে তৈরি এবং জল সংরক্ষণের মতো বিষয়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। প্রকল্পটির নির্মাণ কাজ চলাকালীন প্রায় 3000 শ্রমিক দিনরাত পরিশ্রম করে 8.5 মিলিয়ন সুরক্ষিত ম্যান আওয়ারের রেকর্ড গড়েছেন, যা নির্মাণ খাতের শৃঙ্খলার এক অনন্য নজির। নেপালে ভয়াবহ হরপাওয়ানের বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে দ্রুত ত্রাণের হাত বাড়িয়ে দিল ভারত। বুধবার নেপালের রাসুয়া জেলায় ভিতেকোশি নদীতে হঠাৎ আসা বিধ্বংসী বানের কবলে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সংকটজনক পরিস্থিতিতে নেপালের প্রধানমন্ত্রী বীরেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি গভীর সমবেদনা জানিয়ে নেপালকে সমস্ত রকম মানবিক সাহায্য উদ্ধার কাজে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যে ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ও ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পর্যটন পর্ষদের তথ্য অনুযায়ী কৈলাস মানস সরোবর দর্শনে যাওয়া বহু বিদেশি নাগরিকের সঙ্গে অন্তত 142 জন ভারতীয় পর্যটকও নিখোঁজ রয়েছেন। এই আকস্মিক প্রাকৃতিক দুর্যোগে চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজ পর্যটকদের পরিবারগুলি। পড়শি রাষ্ট্রে আটকে পড়া ভারতীয় নাগরিকদের বর্তমান পরিস্থিতি ও সঠিক তথ্য জানতে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে 2টি জরুরি হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। নম্বরগুলি হল 977985131680 এবং 97797091075000। ক্ষতিগ্রস্তদের উদ্ধারে নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে নিরলসভাবে কাজ করে চলেছে নয়াদিল্লি। গাছের সঙ্গে বন্ধন আরও দৃঢ় করার বার্তা দিয়ে রাখিবন্ধন উৎসব পালন করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের অযোধ্যা কালিদাসী বিদ্যানিকেতন। বৃহস্পতিবার এই শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়ারা বালুরঘাট অযোধ্যা রাস্তার পাশে থাকা বিভিন্ন গাছে রাখি বেঁধে এই বিশেষ কর্মসূচি পালন করে। এদিন দিয়া, নন্দিতা, রিমি, সম্পার, রাজ, সুজিত ও দেবজিৎ সহ পড়ুয়ারা সাইকেলে করে রাস্তার ধারে গাছগুলির কাছে পৌঁছায়। এরপর গাছের গায়ে রাখি বেঁধে তাদের রক্ষা করার বার্তা দেয় পড়ুয়ারা। কর্মসূচিতে গাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল গানটিও। রাখিবন্ধন উৎসবের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকার কথা তুলে ধরে গাছের সঙ্গে মানুষের বন্ধনের গুরুত্ব ব্যাখ্যা করেন বিদ্যালয়ের শিক্ষক তথা পরিবেশকর্মী তুহিন শুভ্র মণ্ডল। তিনি জানান, একসময় বালুরঘাট অযোধ্যা রাস্তার পাশে বহু গাছ কেটে ফেলার অভিযোগ উঠত। তাদের প্রতিবাদ, প্রতিরোধ এবং ধারাবাহিক সচেতনতা কর্মসূচির ফলে বর্তমানে গাছ কাটার ঘটনা অনেকটাই কমেছে বলে তার দাবি। পরিবেশ রক্ষার বার্তা। শিক্ষক তুহিন শুভ্র বলেন, গাছের সঙ্গে পড়ুয়াদের বন্ধুত্ব যাতে আরও দৃঢ় হয় সেই কারণেই রাখি বন্ধনের এই উদ্যোগ। গাছ শুধু পরিবেশের অংশ নয়, আমাদের জীবনেরও গুরুত্বপূর্ণ সঙ্গী, তাই গাছকে রক্ষার দায়িত্ব সকলের। পড়ুয়াদের এই উদ্যোগে পরিবেশ রক্ষার পাশাপাশি গাছের প্রতি ভালোবাসা ও দায়বদ্ধতার বার্তাও উঠে আসে। বাঁকুড়াতেও গাছের গায়ে রাখি বৃহস্পতিবার বালুরঘাটের পাশাপাশি বাঁকুড়ার সোনামুখী উত্তর চক্রের ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের মদনপুর জয়নগর প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা রাখি বন্ধনের পবিত্র দিনে মানুষের সঙ্গে মানুষের বন্ধনের পাশাপাশি প্রকৃতির সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তোলার অভিনব বার্তা ছিল। ছাত্রছাত্রীদের মধ্যে রাখি বন্ধন উৎসবের পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণের বিভিন্ন বৃক্ষকে রাখি পরিয়ে পালিত হলো ব্যতিক্রমী বৃক্ষ রাখি বন্ধন অনুষ্ঠান। অভিনব এই আয়োজনে বিদ্যালয় চত্বর হয়ে ওঠে আনন্দ, সম্প্রীতি ও পরিবেশ সচেতনতার মিলনস্থল। বিদ্যালয় প্রাঙ্গণে বেড়ে ওঠা আম, জাম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, রাধাচূড়া, বকুল, কদম, জুঁই, অশোক, সবেদা, হরিতকি, মহুয়া, তেজপাতা, দেবদারু, জামরুল সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষকে রাখি পরিয়ে দেয় ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে শিক্ষার্থীদের বোঝানো হয়, একটি বৃক্ষ শুধু অক্সিজেনের উৎস নয়, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীব বৈচিত্র্য সংরক্ষণ, মাটির সুরক্ষা এবং মানুষের সুস্থ জীবনের ক্ষেত্রে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। একটি গাছকে ঘিরে অসংখ্য প্রাণের অস্তিত্ব নির্ভর করে, তাই বৃক্ষকে ভালোবাসা এবং সংরক্ষণ করা প্রত্যেকের সামাজিক দায়িত্ব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দময় ঘোষ বলেন, বিদ্যালয়ের দায়িত্ব শুধুমাত্র ছাত্রছাত্রীদের পুঁথিগত শিক্ষা দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, তাদের মধ্যে মানবিক মূল্যবোধ, সৌভ্রাতৃত্ববোধ, দেশাত্মবোধ এবং প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরি করা আমাদের কর্তব্য। বর্তমানে মানুষের মধ্যে মূল্যবোধের অবক্ষয়ের পাশাপাশি প্রকৃতিও দূষণের ভারে বিপর্যস্ত। তাই রাখি বন্ধনের মতো একটি আবেগঘন উৎসবকে আমরা মানুষের সঙ্গে মানুষের এবং মানুষের সঙ্গে প্রকৃতির বন্ধনের বার্তা দেওয়ার মাধ্যম হিসেবে বেছে নিয়েছি। বাঙালির বিয়ের অনুষ্ঠান হোক বা উৎসব, সোনার গুরুত্ব অপরিসীম। আপনি যদি এই সময়ে সোনা বা রূপো কেনার কথা ভাবছেন, তাহলে বাজারে যাওয়ার আগে জেনে নিন আজকের দর। আন্তর্জাতিক বাজারের ওঠানামা এবং স্থানীয় চাহিদার প্রভাবে বৃহস্পতিবার 27 আগস্ট 2026 কলকাতায় সোনার দাম কত হলো। 1 গ্রাম হলমার্ক 22 ক্যারেট সোনার দাম হয়েছে 15,435 টাকা। খুচরো 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার দাম রয়েছে 16,240 টাকা।
এছাড়াও 24 ক্যারেট 1 গ্রাম পাকা সোনার বাটের দাম হয়েছে 16,100 টাকা। বাঙালির গয়নার ভাণ্ডারে সোনার পাশাপাশি রূপোর মূল্যও যথেষ্ট। সোনার সঙ্গে সঙ্গে রূপোর ক্ষেত্রেও দাম বেশ কিছু বেড়েছে। আজ খুচরো রূপার দাম প্রতি কেজিতে 2,49,490 টাকা। একই পরিমাণ রূপোর বাটের দাম প্রতি কেজিতে 2,49,480 টাকা। উত্তরপ্রদেশের প্রয়াগরাজের টেগর পাবলিক স্কুলের পোশাক বিধি সংক্রান্ত এক গুরুত্বপূর্ণ মামলায় স্পষ্ট রায় দিল এলাহাবাদ হাইকোর্ট। আদালতের দ্বৈত বেঞ্চের সাফ পর্যবেক্ষণ, স্কুল ইউনিফর্মের সঙ্গে হিজাব পরা ইসলাম ধর্মের কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক অংশ নয়। একাদশ শ্রেণীর এক ছাত্রের করা রিট আবেদন খারিজ করে বিচারপতি জে মনির ও ইন্দ্রজিৎ শুক্লার ডিভিশন বেঞ্চ জানিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ শৃঙ্খলা, সমতা এবং ধর্মনিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে নির্ধারিত পোশাক বিধি মেনে চলা প্রতিটি শিক্ষার্থীর জন্যই একান্ত বাধ্যতামূলক। শুনানি চলাকালীন আদালত জানিয়েছে, আবেদনকারী ছাত্রী যে মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, ক্লাসের অন্য কোনো শিক্ষার্থী কখনোই হিজাব পরত না। এমনকি অতীতে স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে বাধা না দিলেও তা ভবিষ্যতে কোনো আইনি অধিকার প্রদান করে না। কর্ণাটক হাইকোর্টের আগে একটি রায়ের উদ্ধৃতি দিয়ে আদালত জানিয়েছে, শিক্ষার মূল আঙিনায় প্রতিষ্ঠানের নিয়মবিধি সবার উপরে। এই ঐতিহাসিক রায়ের ফলে শিক্ষা প্রতিষ্ঠানে পোশাক বিধি সংক্রান্ত বিতর্কে নতুন মোড় এলো। উইকেন্ডেও দক্ষিণবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি ও বাঁকুড়া জেলাতে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু জেলায় বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে, ভিজবে উত্তরবঙ্গ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 2-1 পশলা ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার কিছু অংশে। উইকেন্ডে অবশ্য বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গে। রাজ্য থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেয়নি বর্ষা, বরং বঙ্গোপসাগরের ওপর নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। বঙ্গোপসাগরের ওপর নতুন করে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলের জেরে বৃষ্টি বেড়েছে গত কয়েকদিনে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 28শে আগস্ট থেকে ফের বাড়বে দুর্যোগ, চলবে 30শে আগস্ট পর্যন্ত। মাঝে 29 তারিখ কিছুটা কমবে ঝড় বৃষ্টি। অন্যদিকে 27 ও 28শে আগস্ট উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি কিছুটা কমলেও 29শে আগস্ট থেকে ফের বাড়বে দুর্যোগ এবং তা চলবে 30শে আগস্ট পর্যন্ত। উত্তর থেকে দক্ষিণ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইবে দমকা ঝোড়ো হাওয়াও। আপাতত রাজ্য থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা নেই।